গত কিস্তিতে আমি শ্যামাপ্রসাদ এবং নেতাজির সম্পর্ক সম্বন্ধে যে কিছু অপপ্রচার করা হয় সেই অপপ্রচার সম্বন্ধে কিছু বলেছিলাম। এবার তারই জের ধরে দু একটা কথা বলছি। বাস্তবে শ্যামাপ্রসাদ এবং নেতাজির মধ্যে কোনোদিন কোনো নীতিগত প্রশ্নে মতের অমিল হয়নি। নেতাজির চিন্তা ভাবনা একটা খাতে বইত, শ্যামাপ্রসাদের চিন্তা ভাবনা অন্য খাতে বইত। কিন্তু নেতাজির পক্ষে তখন তো ভাবা সম্ভব ছিল না 1941 সাল পর্যন্ত যে উনি ভারতে ছিলেন, যে 1947 সালে কি হতে যাচ্ছে। অতএব তার সেই চিন্তাধারা সেই খাতে হতেই পারত, কিন্তু তারা নীতিগত প্রশ্নে কখনো মতদ্বৈধ তাদের হয়নি। যেটা হয়েছিল নেতাজি আর গান্ধীজির মধ্যে, যে মতদ্বৈতটা হয়েছিল নেতাজি আর শ্যামাপ্রসাদের মধ্যে, সেটা ছিল ওই কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের নির্বাচনে হিন্দু মহাসভা এবং কংগ্রেসের ফরওয়ার্ড গ্রুপ, যারা নেতাজি এবং শরৎ বসুর অনুগত ছিল, তাদের সঙ্গে সম্পর্ক কি থাকবে, তাদের মধ্যে সমঝোতা হবে কিনা, এটা নিয়েই মতদ্বৈত ছিল। এবং তখন দেখা গিয়েছিল যে দুজন কাউন্সিলরের মনোনয়ন সম্বন্ধে, সুধীর রায়চৌধুরী এবং বিধুভূষণ সরকার, এই শুধু দুজন কাউন্সিলরের মনোনয়ন সম্বন্ধে দুজনের মতের মিল হয়নি বলে শেষ পর্যন্ত শরৎ বসু ফ্রন্টটা ভেঙে দিলেন। এবং তারপরে যেটা হলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারপরে কংগ্রেস, বিশেষ করে কংগ্রেসের এই ফরওয়ার্ড গ্রুপ, তারা কি করলো, তারা মুসলিম লীগের সাথে হাত মেলালো এবং মুসলিম লীগের সাথে হাত মিলিয়ে 1940 সালে কলকাতায় মেয়র বানালো এক সিদ্দিকি, আর সিদ্দিকি বলে এক সিন্ধি মুসলমান ব্যবসায়ীকে। এটা কতদূর উচিত হয়েছে আমি জানি না। নেতাজি ছিলেন এর মধ্যে, হয়তো তার খুব সক্রিয় সমর্থন ছিল না, কিন্তু যে কোনোভাবেই হোক আর সিদ্দিকিকে করা হয়েছিল এবং আর সিদ্দিকি মুসলিম লীগের ছিলেন। যাই হোক, 1939 সালে শ্যামাপ্রসাদ প্রথম রাজনীতির ক্ষেত্রে আসেন, আর 1941 সালের জানুয়ারি মাসে নেতাজি ভারত ছেড়ে চলে যান। অতএব তাদের দুজনের এই ওভারল্যাপটা মাত্র 1 বছর ছিল, তার মধ্যে খুব বড় রকম নীতিগত কোনো গোলমাল হওয়া সম্ভব নয়, হয়ওনি। এবার আমি এই সময়কার যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ছিল, সেটা সম্বন্ধে কিছু বলি। আমি আগেই বলেছিলাম যে ফজলুল হককে মুসলিম লীগের কোলে ঠেলে দেওয়ার ফলে মুসলিম লীগ তাকে দিয়ে যত রকম সাম্প্রদায়িক কাজকর্ম করিয়ে নিতে লাগলো এবং তার ফল হলো অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে সেই সময় একটা সেকেন্ডারি এডুকেশন বিল বলে একটা বিল মুসলিম লীগ পাশ করিয়ে সেটাকে কাজে পরিণত করবার চেষ্টা করছিল। এই সেকেন্ডারি এডুকেশন বিলটা কি ছিল, সেটা মানে ঘটনাচক্রে বর্তমানে সেটাই হয়েছে এখন, কিন্তু তখন ব্যাপারটা অন্যরকম ছিল। তখন যেটাকে আমরা এখন মাধ্যমিক বলি, তার আগে স্কুল ফাইনাল বলতাম, তার আগে ম্যাট্রিক বলা হতো। এই ম্যাট্রিক পরীক্ষাটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় নিত, এবং তখন তো ইউজিসি ছিল না, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ছিল না। অতএব বিশ্ববিদ্যালয়ের নিজের খরচ নিজেরা চালাতে হতো বা কোনো একটা ধনী ব্যক্তির অনুদানে চালাতে হতো। এবং এই যে ম্যাট্রিক পরীক্ষার যে হতো, যে পরীক্ষার যে ফি হতো, সেটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আয়ের একটা বিরাট পথ। যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয় হিন্দুদের হাতে ছিল, সেই জন্য মুসলিম লীগের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে
সেই জিনিসটাকে থেকে হিন্দুদের হাত থেকে বার করে নেওয়া যায়, এবং তার জন্য তারা কলকাতা বিশ্ববিদ্যালয়কে এইভাবে ভাতে মারবার চেষ্টা করেছিল যে ম্যাট্রিক পরীক্ষাটা নিজেদের হাতে নিয়ে নেওয়ার জন্য নিজেরা একটা বোর্ড তৈরি করবে, সেই বোর্ডটা রাজ্য সরকার করবে, রাজ্য বা তখনকার প্রাদেশিক সরকার করবে, এবং সেটা স্বাভাবিকভাবে মুসলিম লীগের বোর্ড হবে। এই জিনিসটা শ্যামাপ্রসাদ হতে দেননি। যদিও তখন মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি দুজনে মিলে ওখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু শ্যামাপ্রসাদ সেখানে যেটা করলেন সেটাকে বলে, ইংরেজিতে বলে ফিলিবাস্টারিং, এটা মার্কিন ইংরেজি বলে। মার্কিন সংসদে বা আইনসভায় এই ফিলিবাস্টারিং হচ্ছে একটা প্রক্রিয়া যাতে লোকে ক্রমাগত বক্তৃতা করে একটা কোনো বিল পাস হওয়াটাকে বাধা দেয় আর কি। এরকম বিভিন্ন সময় হয়েছে, এবং কথাটা মার্কিন ইংরেজিরই কথা আর কি। এই ফিলিবাস্টারিং করে শ্যামাপ্রসাদ কোনোভাবে এই বিলটাকে আটকে দিতে সমর্থ হয়েছিলেন। একটা কথা এই প্রসঙ্গে বলতে হবে, শ্যামাপ্রসাদ কিন্তু স্বাভাবিকভাবে নিজে মাঠে নেমে রাজনীতি করার মানুষ ছিলেন না। তিনি ছিলেন 100% সংসদীয় রাজনীতি, এবং এই সংসদীয় রাজনীতিক হিসেবে তিনি যেটা করেছিলেন সেটার তুলনা ভারতে খুব কম সাংসদ বা বিধায়কই দেখিয়েছেন, সেটা স্বাধীনতার আগেই হোক বা স্বাধীনতার পরেই হোক, খুব কম দেখিয়েছেন। এই যে মুসলিম লীগের চেষ্টা ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে হাতে না মেরে ভাতে মারা, এবং সেটার জন্য যেটা এরা করছিল, যেটা ওই সেকেন্ডারি এডুকেশন বিল যেটা নিয়ে চেষ্টা করছিল, সেটা শ্যামাপ্রসাদ এইভাবে রুখে দিতে সমর্থ হয়েছিলেন। এর মধ্যে 1941 সালে তখনও এই মুসলিম লীগ সরকার ক্ষমতায়, ঢাকা একটা প্রচণ্ড দাঙ্গা লাগলো, প্রচণ্ড দাঙ্গা, সেটা 7 মাস ধরে চলেছিল। এবং এই সময়ে যে ব্রিটিশ সরকার ছিল, কারণ ব্রিটিশ সরকারের সে সময় আসল ক্ষমতাটা ছিল গভর্নরের হাতে, এবং তখন যেহেতু দ্বিতীয় মহাযুদ্ধ লেগে গেছে, সেই জন্য দ্বিতীয় মহাযুদ্ধের পরিপ্রেক্ষিতে ডিফেন্স অফ ইন্ডিয়া রুল বলে কিছু একটা হয়েছিল, এবং এই ডিফেন্স অফ ইন্ডিয়া রুল অনুযায়ী গভর্নরের হাতে প্রায় অসীম ক্ষমতা ছিল। গভর্নর সে সময় ছিলেন হারবার্ট বলে এক অত্যন্ত কুচক্রী ইংরেজ, খুব শয়তান লোক, এবং তাকে এমনকি বড়লাট পর্যন্ত পছন্দ করতেন না, কিন্তু এই গভর্নরদের বিলেত থেকে পাঠানো হয়েছে, সেই জন্য তার সম্বন্ধে কিছু করতে পারেননি। এবং অত্যন্ত খারাপ, অত্যন্ত মানে নিচু স্তরের মানুষ ছিলেন এই হারবার্ট। তো হারবার্ট কি করলেন, এই যে দাঙ্গায়, যে ঢাকার দাঙ্গায় যেহেতু হিন্দুরা বেশি মার খাচ্ছে, যদিও ঢাকা শহরে হিন্দুর সংখ্যা বেশি, কিন্তু আশপাশে গ্রামাঞ্চলে মুসলিমের সংখ্যা বেশি বলে কোনোভাবেই এই দাঙ্গা প্রশমন করবার চেষ্টা করলেন না। তখন শ্যামাপ্রসাদ নিজে থেকে সেই ঢাকায় গিয়ে সেই দাঙ্গা প্রশমন করবার চেষ্টা করলেন। কি করে যাবেন, তিনি বিমানে যাবেন বলে ঠিক করলেন, কিন্তু তার জন্য একটা বিমান চার্টারও করা হলো। সেই বিমানে কথা হলো যে শ্যামাপ্রসাদও যাবেন, ফজলুল হকও যাবেন, কিন্তু শ্যামাপ্রসাদ দমদমে পৌঁছবার আগেই ফজলুল হক ইচ্ছে করে সেই বিমানটা নিয়ে পালিয়ে গেলেন। তো শ্যামাপ্রসাদ তাতে দমবার পাত্র ছিলেন না। ওর এক মারোয়াড়ি বন্ধু ছিল লোহিয়া বলে, যার একটা নিজের বিমান ছিল, প্রাইভেট প্লেন, তাতে 2 জন মাত্র বসতে পারত। সেই প্রাইভেট প্লেনে বসে লোহিয়া প্লেনটা চালালেন, এবং শ্যামাপ্রসাদ সেই প্লেনটা নিয়ে ঢাকায় গেলেন। সেই সময়কার একটা এরোপ্লেনের নিরাপত্তা যে স্তরে ছিল, তাতে এই ধরনের একটা ঝুঁকি নেয়া মানে ভয়ঙ্কর ব্যাপার, প্রায় সাহস করে কেউ করতেই পারতো না। লোহিয়া তো অ্যাডভেঞ্চারাস লোক ছিলেন বলে করতে পারতেন, কিন্তু সাধারণত কেউ করতে পারতো না, কিন্তু শ্যামাপ্রসাদ পেরেছিল। এবং শ্যামাপ্রসাদ সেখানে গিয়ে সোজা ঢাকার নবাব বাড়িতে গেলেন, এবং সেই নবাব বাড়িতে গিয়ে উনি তাদের সাথে কথাবার্তা বলে 2 সম্প্রদায়ের মধ্যে একটা শান্তি আনার চেষ্টা করলেন, এবং সেটা ধীরে ধীরে দাঙ্গা থেমে গেল, রাতারাতি থামেনি, থেমে গেল। যারা শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলে চিৎকার করে, তারা এই ঘটনাগুলো হয় জানে না, তা না হলে জেনে শুনেও মিথ্যে কথা বলে। তো যাই হোক,
এই অবস্থায় কিন্তু ফজলুল হক আদৌ সুখী ছিলেন না, কারণ ফজলুল হক বুঝতে পারছিলেন যে ওর যা বিশ্বাস, আমি তো আগেই বলেছি উনি মূলত সাম্প্রদায়িক লোক ছিলেন না। খানিকটা সাম্প্রদায়িকতা মুসলিম মাত্রেরই থাকে, কারণ তাদের ধর্মের সঙ্গে রাজনীতি মিশে আছে, কিন্তু মুসলিম লীগের ধারে কাছে সাম্প্রদায়িকতা ফজলুল হকের ছিল না। কিন্তু তিনি মুসলিম লীগকে তাকে যেহেতু কংগ্রেস ভুল সিদ্ধান্ত নিয়ে মুসলিম লীগের কোলে ঠেলে দিয়েছিল, সেই জন্য তাকে মুসলিম লীগের মতন আচরণ করে চলতে হচ্ছিল, মুসলিম লীগের কথা অনুযায়ী চলতে হচ্ছিল। সেটা শ্যামাপ্রসাদ গিয়ে ওকে বোঝালেন যে তুমি এই কাজ করো না, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, আমরা একসাথে একটা সরকার গড়ব। সেটা শ্যামাপ্রসাদের আমি আগেই বলেছি যে পুরনো সম্পর্ক ছিল ফজলুল হকের সাথে, বস্তুত তারা গুরু ভাই ছিলেন। শ্যামাপ্রসাদের বাবা স্যার আশুতোষ মুখার্জির শেষ চেম্বার জুনিয়র ছিলেন ফজলুল হক। সেই হিসেবে ফজলুল হক শ্যামাপ্রসাদকে স্নেহ করতেন, বয়সে অনেক বড় ছিলেন। এবং ফজলুল হক বেরিয়ে এলেন। ফজলুল হক বেরিয়ে আসার পরে তার দলেরও লোক বেরিয়ে এলো, এবং তারা কংগ্রেসের সঙ্গে এবং হিন্দু সভার সঙ্গে মিলে ফজলুল হকের মুখ্যমন্ত্রীত্বে, বা তখন প্রধানমন্ত্রী বলা হতো, ফজলুল হকের প্রধানমন্ত্রীত্বে একটা নতুন মন্ত্রিসভা তৈরি হলো, যেটার নাম ওরা দিলেন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক কোয়ালিশন। এই মন্ত্রিসভাতে প্রথম ব্যক্তি হবার কথা ছিল ফজলুল হকের, দ্বিতীয় ব্যক্তি হবার কথা ছিল শরৎ বসু, এবং তৃতীয় শ্যামাপ্রসাদ। তখন আমার শরৎ বসু আর শ্যামাপ্রসাদের মিটমাট হয়ে গেছে। কিন্তু সেই সময় হারবার্ট কি করলেন, হারবার্ট বললেন যে ইতিমধ্যে নেতাজি দেশ ছেড়ে চলে গেছেন। হারবার্ট বললেন যে এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমাদের প্রতিপক্ষ হচ্ছে অক্ষশক্তি, জার্মানি, ইটালি, জাপান। এই অক্ষশক্তির সঙ্গে যেহেতু এই শরৎ বসুর ভাই সহযোগিতা করছেন, বস্তুত তাদের সাথে পুরোপুরি সামিল হয়ে আছে, সেই জন্য এই শরৎ বসুকে কিছুতেই থাকতে দেওয়া যাবে না, বস্তুত তাকে বাইরে রাখাই যাবে না বলে তিনি শরৎ বসুকে জেলে ভরে দিলেন। জেলে ভরে দেওয়ার পরে তো স্বাভাবিকভাবে মন্ত্রিসভার খুবই অসুবিধে হলো। তারপরে হারবার্ট আরো এমন কুচক্রী ছিলেন, দেখলেন যে মাঝে মাঝে এই মন্ত্রিসভার সদস্যরা গিয়ে জেলে গিয়ে শরৎ বসুর সাথে দেখা করছেন। তখন তাকে সুদূর মাদ্রাজ প্রেসিডেন্সির কুনুর জেলে পাঠিয়ে দিল। ফলে আর দেখা সাক্ষাৎ করবার সুযোগ হলো না, কারণ তখন তো আর এরোপ্লেনে যাওয়া যেত না, লোকে ট্রেনে করে যেতে হতো, এবং কুনুর যেতে 3 দিন সময় লেগে যেত হয়তো। তো তখন দলের ওই মন্ত্রিসভার প্রথম ব্যক্তি হলেন ফজলুল হক, এবং দ্বিতীয় ব্যক্তি হলেন শ্যামাপ্রসাদ, এবং এই দুজন মিলে যে মন্ত্রিসভাটা চালালেন, চালু নাম ছিল তার, পোশাকি নাম ছিল প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক কোয়ালিশন, কিন্তু চালু নাম ছিল শ্যামা হক মন্ত্রিসভা। এবং এই শ্যামা হক মন্ত্রিসভা সম্বন্ধে ফজলুল হকের অত্যন্ত নিকট একজন পার্শ্বচর, যার নাম ছিল আবুল মনসুর আহমেদ। সেই আবুল মনসুর আহমেদ নিজের আত্মজীবনীতে খুব পরিষ্কার করে লিখেছেন যে শ্যামাপ্রসাদ সম্পূর্ণ অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, এবং হক সাহেবের সাথে তার আসার ফলে, তার এই সম্মিলনের ফলে একটা অত্যন্ত শুভ সূচনা হয়েছিল। যে সময় হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই বাংলায় খানিকটা ন্যায় বিচারের মুখ দেখতে পেত, কিন্তু হারবার্ট তো তাতে বাদ সাধলেন। হারবার্ট কিছুতেই এই মন্ত্রিসভাটাকে সহ্য করতে পারছিলেন না। হারবার্ট কি করলেন, কিছুদিন বাদে ফজলুল হককে ডাকলেন। ফজলুল হককে ডেকে বললেন যে দেখো, এখন তো যুদ্ধ চলছে, এই যুদ্ধে একদল রাজত্ব চালাবে, আরেক দল বিরোধী আসনে বসে থাকবে, এই জিনিসটা আমার ভালো লাগছে না। সেই জন্য বিলেতে যেমন আছে, তখন বিলেতে এমনিতে কনজারভেটিভ আর লেবার দুটো প্রধান আলাদা আলাদা দল ছিল। কনজারভেটিভ যদি সরকার চালাতো তাহলে লেবার অপোজিশনে থাকতো, লেবার যদি সরকার চালাতো তাহলে কনজারভেটিভরা অপোজিশনে থাকতেন। কিন্তু যুদ্ধের সময় ওয়ার ক্যাবিনেট হয়েছিল, যাতে কনজারভেটিভ এবং লেবার দু দল মিলেই সরকার চালাচ্ছে। তো
বললেন, হারবার্ট বললেন যে দেখো, বিলেতে তো কনজারভেটিভ আর লেবার এই দুদল মিলে সরকার চালাচ্ছে, আমিও চাই এখানে একটা ওয়ার ক্যাবিনেট হোক, তাতে কংগ্রেস, কৃষক প্রজা পার্টি, মুসলিম লীগ, হিন্দু সভা সবাই মিলে একটা সরকার করবে। এখন আগেই বলেছি ফজলুল হক দুর্বল চিত্ত লোক ছিলেন, তো ফজলুল হক বললেন হ্যাঁ তা হতে পারে, তাতে আবার কি আপত্তি আছে। তখন বললেন তাহলে তুমি একটা ইস্তফা পত্র দিয়ে দাও, পদত্যাগ পত্র দিয়ে দাও। সেই জিনিসটা ফজলুল হক দিতে রাজি হচ্ছিলেন না স্বাভাবিকভাবেই, কিন্তু হারবার্ট এত চাপ দিলেন যে শুদ্ধি দুর্বল চিত্ত ফজলুল হক সেই রকম একটা সই করে দিলেন। তাতে শেষ মুহূর্তে যখন সই করতে যাচ্ছেন তখন বললেন তারিখ বসিও না, তারিখটা আমি পরে বসিয়ে নেবো যখন দরকার হতো। এইসব হওয়ার পরে কিছুদিন পরে কাঁথিতে একটা প্রচণ্ড দুর্যোগ হলো। এই দুর্যোগটা সম্ভবত সুনামি ছিল। সুনামি মানে হচ্ছে সমুদ্রের ঢেউ এসে ডাগার ওপর পড়েছে, এবং তাতে আজকে অবিশ্বাস্য মনে হবে ব্যাপারটা, কিন্তু 15 মিনিটে 30,000 লোক মারা গিয়েছিল। তার কারণ সেটা দুর্গাপুজোর অষ্টমীর দিন ছিল, এবং সেই সময় বেশিরভাগ পুরুষেরা বাইরে ছিল। সেই যারা বাইরে ছিল তারা সবাই এই সুনামিতে মারা যায়। এই সুনামিতে মারা যাওয়ার পরে ফজলুল হক যখন বললেন যে এই ব্যাপারে সরকারের কাছ থেকে, মানে গভর্নরের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে না, তখন হারবার্ট গম্ভীরভাবে সেই তার ইস্তফা পত্রটি নিয়ে তাতে একটা তারিখ বসিয়ে তারপরে বললেন যে উনি ইস্তফা দিয়েছেন এবং তার সেটা আমি গ্রহণ করে নিচ্ছি। ফলে হক সাহেব পদচ্যুত হলেন। তো ভাবলেন যে এখন ওয়ার ক্যাবিনেট যদি হয় তাহলে তো আমি আবার মুখ্যমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব। ওয়ার ক্যাবিনেটের জন্য জিন্নাকে বলা হলো। জিন্না বললেন যে কংগ্রেসের সাথে আমার ওয়ার ক্যাবিনেট করতে, কোয়ালিশন করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি কোনো লীগ বিরোধী মুসলমানকে নেব না। কোনো মুসলমান মন্ত্রী যে লীগের বিরুদ্ধে এরকম কারুকে আমি নেব না। হারবার্ট সেটা মেনে নিলেন এবং তার ফলে হক সাহেব পদচ্যুত হলেন। হক সাহেবের আমও গেল, ছালাও গেল, এবং তারপরে কংগ্রেস আর এলো না তাদের সঙ্গে, এবং বস্তুত মুসলিম লীগ সরকার আবার ওইখানে ক্ষমতায় বসলো, যেটা ছিল হারবার্টের কুকীর্তির একটা অংশ। তো যাই হোক, এইভাবে সেই সময়কার ইতিহাসের বা রাজনীতির টালমাটাল চলতে লাগলো। যখন হক সাহেব মুসলিম লীগের সঙ্গ ছেড়েছিলেন তখন মুসলিম লীগ তাকে বরিশালের বুড়ো শেয়াল, ব্ল্যাক শিপ অফ বরিশাল ইত্যাদি বলেছিল। এই কথাটা আমি এখন বিশেষ করে বলছি, তার কারণ হচ্ছে যে একটা অপপ্রচার করা হয় যে শ্যামাপ্রসাদ নাকি মুসলিম লীগের সাথে একসাথে মন্ত্রিসভা করেছিলেন। এটা সর্বৈব মিথ্যা, এবং এই প্রচারটা অনেকে করে আমি জানি। এই প্রচারটা সর্বৈব মিথ্যা। বরঞ্চ মুসলিম লীগের হাত থেকে উনি ফজলুল হককে ছিনিয়ে নিয়ে এনেছিলেন বলে ফজলুল হককে এবং শ্যামাপ্রসাদকেও মুসলিম লীগের কাছে চরম গালাগালি শুনতে হয়েছিল। আজকে বলার মতো এইটুকুই ছিল। মোটামুটি আমি একটা স্তর পর্যন্ত এসেছি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই রাজনীতির টালমাটাল এবং কলকাতা থেকে দিল্লি যাওয়া, অর্থাৎ কলকাতায় যে নাটক অভিনীত হচ্ছিল সেটা থেকে আমরা দিল্লি চলে যাব। সেখানে দিল্লিতে কি হচ্ছে বা সর্বভারতীয় ক্ষেত্রে কি হচ্ছে সেটা নিয়ে আমরা পরবর্তী কিস্তিতে আলোচনা করব। আজকে এইখানেই। নমস্কার।